আরো আরো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, পরন্ত বস্তু নিয়ে অলরেডি আমি তোমাদেরকে কিছু একটা বলে দিয়েছি। চলো পরন্ত বস্তু জিনিসটা কি সেটা একটু দেখে নিব, আর পরন্ত বস্তু নিয়ে যে গ্যালিলিওর বিবৃতিগুলো সেগুলো একটু দেখব। পরন্ত বস্তু, পরন্ত বস্তু কাকে বলে? স্যার পরন্ত বস্তু হতে গেলে এই বস্তুটাকে স্থির অবস্থান থেকে পড়তে হবে, মানে তার আদিবেগ শূন্য হবে, এবং বস্তুটার উপর শুধুমাত্র অভিকর্ষ বল ক্রিয়া করতে পারবে, অন্য কোনো বল তার উপর ক্রিয়া করবে না, মানে বাতাসের বাধা তার উপর ক্রিয়া করবে না, তখন সেটাকে আমরা বলবো পরন্ত বস্তু। অর্থাৎ কোন একটি বস্তুকে একটি স্থির অবস্থান হতে বিনা বাধায় অভিকর্ষের প্রভাবে যদি পড়তে দেওয়া হয় তখন ওই বস্তুকে আমরা পরন্ত বস্তু বলবো। অর্থাৎ বস্তুটি স্থির থাকবে, তার উপর বাতাসের বাধা কাজ করবে না, বস্তুটা অভিকর্ষের প্রভাবে পড়বে, তখন ওই বস্তুটাকে আমরা পরন্ত বস্তু বলবো। বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তু নিয়ে তিনটা সূত্র দিয়েছেন। প্রথম সূত্রটা দেখো, প্রথম সূত্রটা হচ্ছে এরকম, আমরা প্রথম সূত্রটা একটু লিখি। প্রথম সূত্র, মনে করো এখানে তিনটা বস্তু রাখা আছে, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা একটা বস্তু। সবার উচ্চতা সমান, একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, তারা একটা নির্দিষ্ট উচ্চতায় আছে এবং তারা স্থির অবস্থানে আছে। তবে আমি এই যে বস্তুটা দেখতে পাচ্ছ, মনে করো এটা হচ্ছে গোল্ড, এটা গোল্ড বা সোনা, আর এটা হচ্ছে মনে করো একটা কাগজ বা কাগজের বল, আর এটা হচ্ছে মনে করো পাথর। ওকে, এদের ভর এক একজনের এক এক রকম, এক একটার এক এক রকম, তারপর এদের উপাদানও এক এক রকম, তবে তারা একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, তারা স্থির অবস্থানে আছে, তাদের উপর বাতাসের বাধা কাজ করবে না। এখন তোমরা যদি এই তিনটা বস্তুকে একসাথে পড়তে দাও, দেখবা তিনটা বস্তুই একই সাথে ভূমিতে ফিরে আসবে, ভূমিতে পতিত হবে, এখান থেকে একই সময় ভূমিতে পতিত হবে। তুমি দেখো কাগজ এখানে দুইটার থেকে হালকা হওয়ার কথা, আর যদি কাগজ হালকা হয় তারপরে পড়ার কথা, স্বাভাবিকভাবে আমরা এটাই দেখি। কিন্তু যদি এখানে বাতাসের বাধা কাজ না করে, তাহলে স্বর্ণের টুকরা পড়তে যে টাইমটা নিবে, কাগজের টুকরা পড়তে একই টাইম নিবে, পাথরের টুকরা পড়তেও একই টাইম নিবে। অর্থাৎ স্থির অবস্থান এবং বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, স্থির অবস্থান এবং বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। নিশ্চয় বুঝতে পারছো, এটা হচ্ছে প্রথম সূত্র। এবার আসো গ্যালিলিওর আমরা দ্বিতীয় সূত্রটা পড়বো। দ্বিতীয় সূত্রটা সুইট একটা সূত্র, এটা হচ্ছে বেগের সূত্র। চলো আমরা একটু দেখবো। এখানে একটা বস্তু এই বিন্দু থেকে মনে করো বি বিন্দুতে আসলো, বি বিন্দু থেকে সি বিন্দুতে, সি বিন্দু থেকে ডি বিন্দুতে, ডি বিন্দু থেকে ই বিন্দুতে আসছে। এটা হচ্ছে এ বি সি ডি, আর এটা হচ্ছে ই বিন্দু গেল। আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখো, এই বস্তুর উপর থেকে পড়ছে, এখানে বাতাসের বাধা নেই, তাহলে দেখো এই বস্তুটা এখান থেকে এখানে আসতে সময় লেগেছে t1, আর এখানে আসার পর বেগ হয়েছে v1। এখান থেকে এখানে আসতে, জাস্ট এখান থেকে এখানে আসতে সময় লেগেছে t2, বেগ হয়েছে v2। এখান থেকে এখানে আসতে সময় লেগেছে t3, বেগ হয়েছে v3। এখান থেকে এখানে আসতে সময় লেগেছে t4, বেগ হয়েছে v4। মানে একটা বস্তুকে উপর থেকে পড়তে দিলে যত উপর থেকে পড়বে তার বেগ তত বেড়ে যাবে না। মনে করো এই যে এই কলমটাকে আমার জাস্ট 6 ইঞ্চি উপর থেকে ফেললাম, হালকা ব্যথা পাবো, কিন্তু যদি আমি 2 ফুট উপর থেকে ফেলি আর একটু বেশি ব্যথা পাবো। যদি 1 তলার উপর থেকে ফেলি দেখবা যেটা ফুটা হয়ে যাবে, 10 তলা উপর থেকে ফেললে দেখবে এটা মাথার ভিতরে ঢুকে গেছে, এরকম হবে না? হতে পারে তো, তাই না? তার মানে দেখো এটা যত উপর থেকে পড়ছে, যত সময় বেশি নিচ্ছে, তার বেগ কিন্তু বেড়ে যাচ্ছে। এটার মানে দাঁড়াচ্ছে এখান থেকে এখানে আসতে সময় কম লেগেছে, বেগ v1, এখান থেকে এখানে আর লাগতে সময়, এখান থেকে এখানে আসতে সময় একটু বেশি লেগেছে, বেগ হয়েছে v2। তার মানে এই বেগের চেয়ে v2 অনেক বেশি, v2 এর চেয়ে v3 আরো বেশি, v3 এর চেয়ে v4 আরো বেশি, আর সময় যত বাড়ছে বেগের মান তত বাড়ছে। এটাই বলা হচ্ছে। অর্থাৎ স্থির অবস্থান এবং বিনা বাধায়
পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, এটা হচ্ছে গ্যালিলিওর সেকেন্ড সূত্র। তো সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসবে, যে ধ্রুবকটা আসছে হচ্ছে কে। তাহলে v ডিভাইডেড বাই টি সমান কি লেখা যাবে? কে লেখা যাবে। দ্যাট ইজ v1 বাই t1 সমান হচ্ছে v2 বাই t2। এটা হচ্ছে এক্সপ্লেনেশন। অর্থাৎ স্থির অবস্থান এবং বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। সময় যত বাড়বে বেগ তত বাড়বে। এখন অনেকে প্রশ্ন করতে পারো, স্যার v1 বাই t1 সমান v2 বাই t2 এটার অর্থ কি? মনে করো এখানে t1 এর মান হচ্ছে 4 আর v1 এর মান হচ্ছে 8, তাহলে v1 কে t1 দিয়ে ভাগ করলে কত আসবে? 8 বাই 4 সমান হচ্ছে 2। এবার মনে করো t2 এর মান হচ্ছে 16, t2 এর মান 16, তাহলে v2 এর মান হলো 32। তো v2 এর মান যদি 32 হয় তাহলে আমরা v2 বাই t2 সমান হচ্ছে 32 বাই 16 লিখবো সমান 2। দেখছো, দেখো v1 v2 একই নয়, একটা 8 একটা 32। t1 t2 একই নয়, একটা হচ্ছে 4 একটা হচ্ছে 16, কিন্তু তাদের অনুপাত কিন্তু সমান। v1 বাই t1 এর অনুপাতও 2, v2 বাই t2 এর অনুপাতও 2। অর্থাৎ এটাই মূল কথা। অর্থাৎ এই যে বস্তুটা যে পড়ছে তার বেগ এবং সময়ের অনুপাত সবসময় একই থাকবে, এটাই বলা হচ্ছে। এই জন্য এটা কিভাবে লেখা গেছে। এবার আসো 3 নাম্বার যে সূত্রটা, সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের সূত্র। অর্থাৎ স্বাভাবিকভাবে এই যে এখান থেকে এখানে আসতে t1 সময় লেগেছে, বেগ v1, এখান থেকে এখানে আসতে সময় লেগেছে t2, বেগ হয়েছে v2। তো স্বাভাবিকভাবে বেগ যত বাড়বে অতিক্রান্ত দূরত্ব তত বাড়বে। এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে, এখান থেকে আসার পর 1 সেকেন্ডে তার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে, এটাই স্বাভাবিক, কারণ v1 এর চেয়ে v2 বেশি। তো এটাই বলা হচ্ছে যে স্থির অবস্থান, গ্যালিলিও এটাই বলছে, স্থির অবস্থান এবং বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। ওই সময়ের বর্গের সমানুপাতিক। তো সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসে, যে ধ্রুবকটা আসছে ওটা হচ্ছে কে। h বাই টি স্কোয়ার সমান হচ্ছে কে, দ্যাট ইজ h1 বাই t1 স্কোয়ার সমান হচ্ছে h2 বাই t2 স্কোয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে গ্যালিলিওর সূত্র। তাহলে পরন্ত বস্তু হতে গেলে দুইটা কন্ডিশন ওকে মানতে হবে। একটা হচ্ছে স্থির অবস্থান থেকে অভিকর্ষের প্রভাবে পড়তে হবে, তার উপর অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল কাজ করতে পারবে না, বাতাসের বাধা কাজ করতে পারবে না। তখন ওই বস্তুকে আমরা ফ্রি ফলিং বডি অথবা পরন্ত বস্তু বলবো। পরন্ত বস্তু রিলেটেড বিজ্ঞানী গ্যালিলিও 3টা সূত্র দিয়েছেন। প্রথম সূত্র কি ছিল? প্রথম সূত্র ছিল এটা ছিল স্থির অবস্থান এবং বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। 2 নম্বর যে সূত্রটা হচ্ছে স্থির অবস্থান বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। 3 নম্বর যে সূত্রটা ছিল স্থির অবস্থান বিনা বাধায়, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। আশা রাখছি ক্লিয়ার সবার কাছে। তো এখন আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখাবো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তবে এটা বোঝানোর আগে আমি তোমাকে নিশ্চয়ই এটার থিওরিটা একটু বোঝানোর চেষ্টা করব। বলছে ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুড়ে বলটা কত উপরে উঠবে? এটাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা। স্যার আমি তোমাকে 3টে স্পেশাল কেস শেখাবো। 3টে স্পেশাল কেস খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। 2 নাম্বার হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়। 3 নাম্বার হচ্ছে বিচরণকাল। খুবই ইম্পর্টেন্ট পার্ট। এই 3টা জিনিস আমি তোমাদেরকে একটু বলছি, মনোযোগ দিয়ে শোনো, ম্যাথটা তারপর করাবো। দেখো প্রথম পার্ট হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সমীকরণ। এটা কি? স্যার দেখো একটা বস্তুকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে সে যাবে উপরের দিকে উঠবে, একটা সময় গিয়ে থেমে যাবে। দেখো সে এখান থেকে এখানে যে যাচ্ছে,
নিশ্চয়ই সে অভিকর্ষের বিরুদ্ধে যাচ্ছে, একটা সময় সে থেমে যাবে, জিরো হয়ে যাবে তার বেগ, তারপর সে আবার ফেরত আসবে, রাইট? দ্যাট মিনস সর্বাধিক উচ্চতায় গিয়ে তার বেগটা শূন্য হয়ে যাচ্ছে, আর এটা অভিকর্ষের বিরুদ্ধে যাচ্ছে। তাইলে আমরা ওই যে চারটা লিখেছিলাম তার 4 নাম্বার ইকুয়েশনটা লিখতে পারবো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। বি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। মাইনাস কেন দিয়েছি? নিক্ষেপ করছি, অভিকর্ষের বিরুদ্ধে যাচ্ছে। আর সর্বাধিক উচ্চতায় গেলে তার শেষ বেগ অবশ্যই শূন্য হবে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে থেমে যাবে। যদি না থামতো সে ফিরে আসতো না, তো আরো যেত। তার মানে সর্বাধিক উচ্চতায় গিয়ে বস্তুটার শেষ বেগ শূন্য হবে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় শেষ বেগ শূন্য, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। শেষ বেগ যদি শূন্য হয় তাহলে এখানে আমরা ইউ স্কোয়ার মাইনাস 2gh লিখতে পারবো। তাহলে মাইনাসটা এর পাশে আসলে 2gh সমান হচ্ছে ইউ স্কোয়ার, তাহলে h সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। স্যার এই যে সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠার সমীকরণ। পাইলা কি? ইউ স্কোয়ার বাই 2g। চলো এবার আমি ওই যে ম্যাথ একটা দেখলাম না, ওই ম্যাথটা একটু দেখি। বলা হচ্ছে ক্রিকেটের বল, ওই যে 150 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুটছে না, সে সর্বাধিক কত উচ্চতায় উঠবে? আমি তো তোমাদেরকে শিখালাম এখন সর্বাধিক উচ্চতায় ওঠার সূত্র কি? ইউ স্কোয়ার বাই 2g। স্যার এখানে ইউ হচ্ছে এটা 150 কিলোমিটার পার আওয়ার, আমি এখানে লিখছি 150 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 1000 দিয়ে গুণ করবা, 3600 দিয়ে ভাগ করবা, তাহলে আমরা এখান থেকে ইউ পাবো। ব্যাস এখানে ইউটা বসাবা, জি এর মান 9.8, সর্বাধিক উচ্চতা, অর্থাৎ বলটা সর্বাধিক কত উচ্চতায় উঠবে আমরা পেয়ে গেলাম। থিওরিও করলাম, ম্যাথও করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই সমীকরণটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সমীকরণ। এবার আসো, সর্বাধিক উচ্চতা। এখন আসো 2 নাম্বার পয়েন্ট, সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়, অর্থাৎ হাইয়েস্ট পজিশনে যাইতে তার কত সময় লাগবে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়, এটা তো নিশ্চয়ই তোমরা বুঝছো। সর্বাধিক উচ্চতাটা পাশে লিখলাম যে আসলে একটা বস্তুকে যখন আমরা নিক্ষেপ করব সে হাইয়েস্ট এই পজিশনে আসছে, এখানে আসার পর তার শেষ বেগ অবশ্যই জিরো হবে, কিন্তু তাকে যে আমি নিক্ষেপ করেছি একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করলাম। তো আসো সেই সর্বাধিক উচ্চতায় যাওয়ার পর কিন্তু তার শেষ বেগ শূন্য হচ্ছে, এটা তো বুঝতে পারছো। তো আমরা তো জানি ভি সমান হচ্ছে ইউ মাইনাস জিটি। মাইনাস কেন দিলাম? উল্টা দিকে নিচ্ছি। সর্বাধিক উচ্চতায় যেতে তার জিরো, সর্বাধিক উচ্চতায় গেলে তার শেষ বেগ জিরো হয়ে যাবে, তো সমান হচ্ছে ইউ মাইনাস জিটি লেখা যাবে। মাইনাস টি পাশে আসলে প্লাস জিটি সমান হচ্ছে ইউ, টি সমান লেখা যাবে ইউ বাই জি। স্যার এই যে ইউটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আদিবেগ, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর টি হচ্ছে সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়। নিক্ষিপ্ত বস্তু হাইয়েস্ট উচ্চতায় গেলে এখান থেকে হাইয়েস্ট উচ্চতায় যেতে কত সময় লাগবে? এই সময়। ইউটা হচ্ছে নিক্ষেপণ বেগ, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, টি হচ্ছে সময়। ওকে, এবার আসো সর্বাধিক, দেখো বিচরণকাল। এবার পয়েন্ট হচ্ছে বিচরণকাল, 3 নম্বর পয়েন্ট, বিচরণকাল। স্যার বিচরণকাল বুঝো? বিচরণকাল হচ্ছে একটা বস্তুকে নিক্ষেপ করছো না, সে আবার ফেরত আসা। নিক্ষেপের মুহূর্ত হতে আদি উচ্চতায় ফিরে আসা, নিক্ষেপের মুহূর্ত হতে আদি উচ্চতায় ফিরে আসা পর্যন্ত যে টাইমটা লাগবে, যাবে আবার ফেরত আসবে, টোটাল যে টাইমটা, ওটাকে আমরা বলবো বিচরণকাল বা উড্ডয়নকাল। এটার ইংলিশ নাম হচ্ছে টাইম অফ ফ্লাইট। স্যার দেখো যে বস্তুটাকে আমরা নিক্ষেপ করছি সে আদি উচ্চতায় চলে আসছে, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা হচ্ছে জিরো, এটা তো তোমরা বুঝতে পারছো। তো আমরা সবাই জানি এইচ সমান হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। দেখো তুমি চার্টটা করাইছি না, ওখানে দেখতে পারো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা হয়। তো যেহেতু সে গিয়ে ফেরত আসছে, তাই ইউ এর জায়গায় আমরা জিরো বসাতে পারবো। সমান হচ্ছে ইউ, যেহেতু বিচরণকালকে আসলে ক্যাপিটাল লেটারে টি দিয়ে প্রকাশ করে, আমি টি এর জায়গায় ক্যাপিটাল লেটারে টি দিলাম, অসুবিধা নেই। মাইনাস হাফ জি এ টি এর জায়গায় ক্যাপিটাল লেটারে টি স্কয়ার দিলাম। তো মাইনাস টি পাশে চলে আসুক, হাফ জি টি স্কয়ার সমান হচ্ছে ইউটি। এখান থেকে টি কাটলে আরেকটা টি থাকে। এবার এটাকে একটু উপরের দিকে তুলছি, তোমরা বুঝতে পারবা, দেখো এদিকে। তো আমি একটা কাজ করি, এই জি রাখলাম, এই টুটা এটার সাথে গুণ করে দিলাম, এখানে একটা টি আছে, টি, এই যে টি আর জি রাখলাম এখানে, এখানে ইউ আছে, ইউ এর সাথে 2 গুণ হবে 2u। তো এখানে টি সমান হচ্ছে 2u ডিভাইডেড বাই জি। স্যার এটা হচ্ছে কোন একটা বস্তু নিক্ষেপ করলাম, গেল আবার ফেরত আসলো, যাওয়া আর আসা মিলে এত সময় লাগছে, কিন্তু সর্বাধিক উচ্চতায় যেতে তো এত সময় লাগে। দেখো সর্বাধিক উচ্চতায় যেতে এত সময় লাগে, যাওয়া আসাতে এত সময় লাগে, তাহলে আসতে কত সময় লাগবে? ফিরে আসতে
মানে সর্বাধিক উচ্চতা হতে ফিরে আসতে সময় লাগবে, সময় লাগবে। কতটা লাগবে? এই যে টি মাইনাস টি, এই এতটা সময়, টি প্রাইম দাও এটাকে। টি হচ্ছে 2u/g মাইনাস u/g, তো লসাগু করলে এখানে u/g হচ্ছে। তার মানে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে যে সময় লাগবে, সর্বাধিক উচ্চতায় থেকে আবার আদি উচ্চতায় ফিরে আসতেও সেম সময় লাগবে। আর দুইটার যোগফল হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকাল। অর্থাৎ কোন একটা বস্তুকে নিক্ষেপের মুহূর্ত হতে আদি উচ্চতায় ফিরে আসা পর্যন্ত টোটাল কত সময় লাগবে, টোটাল এত সময়, এটা হচ্ছে বিচরণকাল। সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে, u/g। সর্বাধিক উচ্চতা হতে নিচে আদি উচ্চতায় ফেরত আসতে, যেখান থেকে নিক্ষেপ করছি সেখানে ফেরত আসতে কত সময় লাগবে, u/g। তার মানে নিক্ষেপের মুহূর্ত হতে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে যে সময়, সর্বাধিক উচ্চতা হতে আদি উচ্চতায় ফেরত আসতে সেম সময় লাগবে। আর এটা হচ্ছে বিচরণকাল, নিক্ষেপের মুহূর্ত হতে আদি উচ্চতা পর্যন্ত ফিরে আসতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে বিচরণকাল। আর এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।